শেষ হাসিটা তোমাকেই হাসতে হবে। শুভ জন্মদিন দেব। এখন একটা কথা মনে আছে, দেব এই যে বাংলাদেশে আসছিল ছিল, তো আমি এক্সামটা মিস করেছি। বিপদ এলে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছ তুমি। তুমি শিখিয়েছ হেরে গেলেও থেমে যেতে নেই, আবার লড়তে হয়। ভাগ্য যতবার পরীক্ষা নেবে প্রতিবার লড়তে হবে। ভাগ্যের চোয়ালে পরপর 6টা পাঞ্চ মেরে শেষ হাসিটা তোমাকেই হাসতে হবে। শুভ জন্মদিন দেব। যারা তোমায় দেখে লড়তে নতুন রসদ পেয়েছে তাদের প্রত্যেকের হয়ে শুভ জন্মদিন দেব। Entry Superstar. শুধু সুপারস্টার নয়, তুমি সুপারহিরো। মানুষ তুমি থাকি সোনা। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের ব্লগটা এতটা ইন্টারেস্টিং, মানে আজকে আমি এতটা খুশি। কারণ আমার এতটা খুশিটার কারণটা কি আপনি জানেন? আজকে তারিখ কত? আজকে কিন্তু 25শে তারিখ। হ্যাঁ, তোমাদের কাছে হয়তো 25শে তারিখ যিশু খ্রিস্টাব্দের জন্মদিন বা ক্রিসমাস বলো, সেন্টা। আমার কাছে এজ এ 25 ডিসেম্বর মানে মাই ডে। क्या 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 बैतलो बैतलो क्या 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 এভরি বাঙালি মুভমেন্টে, বাঙালির আবেগের দিন। अरे कहना क्या चाहते हो? হ্যাঁ, তুমি হয়তো বুঝতে আমি কি বলতে যাচ্ছি। 25 ডিসেম্বর মানে সেই পুরানো সেই স্মৃতিচারণ, সেই 2010-এর সেই স্মৃতিচারণ, সেই খোকাবাবু। হ্যাঁ, আজকে খোকাবাবুর জন্মদিন, আজ 25শে ডিসেম্বর। শুভ জন্মদিন দেবদা। তো তোমাকে নিয়ে আজকে আমার এই ব্লগটা টুডে। আর একটা অবাক করে, আজ 25শে ডিসেম্বর, আমার ব্লগ 2025 মানে 25-25। তো আমি ব্লগটার নাম দিয়েছি 25-25 2025। তো এই ব্লগটা আমার খুবই ইন্টারেস্টিং হইতেছে, মানে আমি খুব ইন্টারেস্টিং কিছু করতে দিতেছি। তো সবার আগে তোমাকে জানি আমি হ্যাপি বার্থডে দেবদা। জানি না ভিডিও তোমার কাছে কখনো পৌঁছাবে কি না বা হবে কি না। আমি প্রতি বছরই মানে তোমার জন্মদিনে কিছু না কিছু স্পেশাল করার চেষ্টা করি। আর এই মুহূর্তে আছি মানে আমি আমার অফিসে, মানে একটা জব করি, তো জবের কারণে আমার অফিসে আসছি। 2টার পর অফিস ছুটি হবে, তারপর আর কি চেষ্টা করবো কিছু একটা করার। গতকাল রাত্রে ফ্রেন্ডের সাথে অনেকক্ষণ আড্ডা দিতে কেক কাটছিলাম, ইয়ে করছিলাম, আমার ফোনে চার্জ ছিল না, ওই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো হ্যাপি বার্থডে অন এগেন খোকা বাবু। একটা কথা বলবো, আজকে তোমার পার্টিতে আমি অগ্নিশপথ নিয়ে বলবো, আই লাভ ইউ দেব, ভালোবাসি তোমায়। এই যে তোমার ফ্রেন্ড হিসাবে আজ আমি গর্বিত তোমার মতো একজন খোকাবাবু পেয়ে। কখনো যদি তোমাকে সামনে পাই, আমি জানি না আমি কী করে বলবো, কখনো যদি তোমাকে সামনে পাই আমি জানি না আমি কী করে বলবো। তোমাকে দেখলে আমার আবেগুল কিসমিসের মতো, কি বলবো, এটা আর বলার তো কিছু নেই। তবে মাঝে মাঝে ইচ্ছা করে তোমার কাছে প্রজাপতি হয়ে উড়ে যাই, তোমার সাথে একবার হলো দেখা করি। যদি কখনো দেখা হয় তোমার সাথে, আমার খুব ইচ্ছে তোমার পায়ে ধরে আমি একটা সালাম করব। হ্যাঁ, আমাদের হয়তো মানে এটা ঠিক না, কিন্তু আমি তোমার সেই পাগল ভক্ত। হ্যাঁ, আমি বাংলাদেশে থাকি, তবে তোমার মুভি আমি কোনোটা মিস করিনি। আমি চেষ্টা করছি দেখার, কিন্তু এখন আমি এক সময় আমার মানে পাসপোর্ট ছিল না, এখন আমার পাসপোর্ট আছে। আমি মানে খুব আশা নিয়েছিলাম যে আমি তোমার খাতার ছবিটা দেখবো,
ওই জন্য আমি মানে ভারত ট্যুর দিয়ে হলো আমি মানে হলে যে আমি ছবিটা দেখবো, কিন্তু অ্যাজ এ আমার ভাগ্যটা হয়নি, কারণ আমরা এখন বাঙালিরা কী অবস্থা আছে এটা সবাই জানে। আর ভারতের সাথে আমাদের যে আসলে কি বলবো, এটা কোনো দ্বন্দ্ব না, আমরা নিজেরাই করতেছি। তো এই কারণে সব ভিসা বন্ধ, মানে আমি যাওয়ার কোনো পেতেছি না, তাহলে আমি ঠিকই যেতাম। আর ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে বস। তো বস, একটা কথা বলি, লাভ ইউ, হ্যাপি বার্থডে। আর খাদান যে ছবিটা, আমার মতে এরকম ছবি বাংলার ঘরে ঘরে দরকার। বস একটা কথা বলি, যদি পারো তাহলে কেউ কমার্শিয়াল ছবি আরও করো। কেমিও চরিত্রে তোমার সাথে যিশুদার যে যেরকম বন্ডিং ছবিটার মধ্যে, আমি চাই তুমি কমার্শিয়াল ছবি আরও করো, এখন ছবিটা হিট করো এবং চিন্তার সাথেও কাজ করো। যে দেখিয়ে দাও যারা আজকে তোমাকে নিয়ে সমালোচনা করছে তাদের মুখে দেখিয়ে দাও যে তুমিও পারো। আর তুমি বরাবর সেটা করে আসছো, যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে তাদের বরাবর তুমি জবাবটা দিয়ে আসছো, এখনও দিচ্ছ এবং ভবিষ্যতেও দিবে, এটা আমি জানি। তো তোমার জন্য বস দুই পৃথিবীর ভাষায় লাল সালাম। হ্যাপি বার্থডে বস, সালাম। গুরুদেব শুভ জন্মদিন। লেটস গো গাইস, এনজয় দ্য হ্যাপি বার্থডে। Sunday dilam, Sunday, Monday dilam, Wednesday, Tuesday begging, Wednesday, Wednesday when free love Thursday dilam, Friday, Friday dilam, Saturday, Friday, Vito dini karaoke, Romeo dilam, Romeo, lady dilam, Romeo, Anna dilam, Romeo. আমি অফিস থেকে বের হয়ে তারপর মানে কিছু অসহায় মানুষ দেখতে পাই। তো আমার কাছে মানে ওরকম টাকা ছিল না, আমি মানে যা ছিল আজকে, তো এটা দিয়ে আর কি মানে আমি যেহেতু আমি ইয়ে করছি আমি সাহায্য করবো, ওই জন্য কিছু আমি ফটিকা কিনি। আর মানে কাকাটাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম তাকে দিই। দেন আমি আরেকটা কাকাকে অনেকক্ষণ ধরে দূর থেকে আমি আসার সময় লক্ষ্য করতেছিলাম। তো ওনার সামনে ফটিকাটা যখন নিয়ে যাই উনি মানে খুবই খুশি হয়, তো ওনাকে ফটিকাটা আর কি দেওয়া হয়। তো ওনাকে শরীরটা দেখে আমার মানে খুবই কষ্ট লাগছিল, কিন্তু আমার কাছে টাকা ছিল, আমার কাছে ওই টাকা থাকতো তাহলে মানে একটা জ্যাকেট কিনে দিতাম। আর এখানে এক মানে ভাইয়া তো মানে আমাকে এসে ধরছে ভাই খাবার খাওয়ান। তো অ্যাজ এ ভাই একটা ভিডিও করার জন্য আপনার সবার পারমিশন লাগে, তো আমি মানে পারমিশন না নিয়ে আমি কখনো ভিডিও করি না, তো আমি পারমিশন নিয়ে তারপর মানে কি ভিডিওটা করছিলাম। তো ভাইয়াটা অনেক খুশি হয়েছে। আর ভাইয়াটা বুঝলাম মানে দেবতার জন্য দোয়া করতে, ভাইয়া মানে বলছে হ্যাঁ করবে। তো একটা কথা কি, অ্যাজ এ আমি মানে হাঁটার পথে আমি আরেকটা মুরব্বিকে দেখলাম যে খাবার খাচ্ছে, কিন্তু পানির জন্য আর কি পয়সা ছিল। তো এটা 30 টাকা একটা পানির বোতল, এটাকে সে কিনতে পারে না, কি অসহায় ভাই বলুন, সেগুলো দেখলে ভাই মায়া লাগে। খুবই খুশি। আর কাকা বলেছে বাবা দোয়া করে তুমি অনেক বড় হও, আসলে আপনাদের দোয়াগুলোই চাই। অ্যাজ এ মানুষ আমাকে প্রশ্ন করে আমি মানে এত দেব করে কেন, দেব থেকে আমি কী পেয়েছি, কারণ দেবদা হলো আমার আবেগ, আর দেবদা থেকে আমি যেটা পেয়েছি সেটা হলো ভালোবাসা। দেবদা আমাকে যেটা শিখিয়েছে সেটা হলো কীভাবে বাঁচতে হয়, কীভাবে লড়াই করে সে বাঁচতে হয়। তো
তো ওয়েলকাম টু আওয়ার ব্লগ 2025। আর আমি আপনারা যারা জিজ্ঞেস করছেন আমি জিম করি কেন, হ্যাঁ আমি জিম করি, এজ আমি বডি বানানোর চেষ্টা করতেছি। তো আমি যেহেতু দেব ভক্ত, আমার খুব ইচ্ছা যে দেবদাস সেম ছবির যে বডিটা আছে ওরকম বডি বানাবো। তো আমি ওইটার জন্য মানে খুব স্ট্রাগল করতেছি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। চলেন লেটস গো গাইস ব্লগ। আসলে ভাগ্য বলে কিছু নেই, প্রত্যেকটা মানুষের চেষ্টার উপর তার জীবন গড়ে ওঠে। আপনার নিজের ব্যক্তিগতকে এমনভাবে গড়ে তুলুন যাতে সমাজের কেউ আপনার দিকে আঙ্গুল তুলতে না পারে। দেবদার জন্মদিনের ছোট্ট একটা আয়োজন করেছিলাম সবাই মিলে, মানে খাওয়া দাওয়া আর কি। তো এটা মূলত আমাদের শনি একটা ইসে করা হয়েছে, জায়গায় করা হয়েছে। তো সবাই সাথে মানে এনজয় আর কি সব। তো কিছু কিছু মানুষ মানে আসছে খাওয়ার জন্য, কিছু ইয়ে করার জন্য। তো ভিডিওটা মানে খুবই আর কি ইন্টারেস্টিং ছিল। তো একটা কথা কি, মানে পুরো ভিডিওতে আমি কাজের ফাঁকে আমি সময় ওইভাবে সময় দেবো না, ক্যামেরার সামনে ঠিক আজকে বলির পাঁঠা মামনি বেশ নজর পাঁঠা। রংবাজ এই শহরের সবচেয়ে বড় রংবাজ। আগে নিজে রং দেখাই, তারপর বাজের মতো ঝাঁপিয়ে পড়ি। এবার কাজের কথা আসি। ক্ষমতা মানে মানুষকে কন্ট্রোল করা নয়, মানুষের কাঁধের উপর হাত রেখে আমি আছি এটা বলা। যে স্বপ্নটা দেখতে ভালো লাগে, যে স্বপ্নটা দেখতে ভালো লাগে, সেটা দেখতে থাকা উচিত। আমাদের কিছু খাবার বেঁচে যায়, তো আমি খাবারগুলো নিয়ে মানে প্রায় কিছু অসহায় রিস্কারা মানুষকে দিতে চাই। তো মানে খুবই ইন্টারেস্টিং ছিল। সবাই ভিডিওতে ভিডিও করা একটা কি মানে আজকে আমার ফ্রেন্ড একটা টিচ চেয়েছিল, তো আমি ওর সাথে পাই নাই টিট দেওয়ার জন্য। তো ওর জন্য টিটটা আজকে তোলার তো শুক্রবার তুই টিটটা পাবি আমার থেকে। এভাবে এমনি এমনি ইন্ডাস্ট্রিতে আসে, মানুষটাকে অনেকে অনেক কথা বলছে, অনেক কথা শুনছে, ওই মানুষটা কখনো প্রতিবাদ করেনি। হ্যাঁ, আপনারা হয়তো ঠিক হচ্ছেন। চলে আমরা এখন জেনে আসি দেবদার জীবনের সম্পর্কে। বাংলায় কথা বলতে পারে না, ভালো অভিনয় পারে না, লোফা, আগে হ্যাঁ, এইসব অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছিল আমাদের বিভিন্ন বুদ্ধিজীবী দ্বারা একজন অভিনেতার প্রতি। রাজনীতিতে নেমেছে কোনো পার্টির পা চাটার জন্য, মানুষের পাশে কখনোই দাঁড়াবে না, খালি টাকা বোঝে, এই সব কথাও বলা হয়েছিল এই মানুষটাকে। আচ্ছা, আপনাকে বা আমাকে যদি এইভাবে কেউ ডিসক্রাইব করতো তাহলে আপনি কি করতেন? আপনার জানি না, তবে আমি তুমুল ঝগড়া বাঁধিয়ে দিতাম। তবে যে মানুষটাকে এইভাবে ডিসক্রাইব করা হয়েছে সে কিন্তু কোনো ঝগড়া করেনি, সে শুধু একটা হাসি মুখ দিয়ে নিজের কাজ দিয়ে সবাইকে উত্তর দিয়ে গেছে। আজ আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নেভা প্রদীপকে নিজে এক হাতে আগলে রেখেছে এই মানুষটা। যেখানে বাংলা সিনেমা বাজেট ওভারকাম করতে পারে না, সেইখানে এই মানুষটার নামের পাশে ব্লকবাস্টার ওয়ার্ডটি সব সময় থাকে। আগে হ্যাঁ, এতক্ষণে হয়তো আপনারা ধরে নিয়েছেন আমি কথা বলছি আমাদের বাংলার সব থেকে বড় সুপারস্টার দেবকে নিয়ে। দেব নামক এই সুপারস্টারের আসল নাম হচ্ছে দীপক অধিকারী, এবং তার বাবার নাম গুরুদাস অধিকারী এবং মায়ের নাম মৌসুমী অধিকারী। কেশপুরের একটি ছোট গ্রাম মহিষায় জন্মগ্রহণ করেন এই সুপারস্টার। ছোটবেলায় মামা বাড়িতে থাকলেও মাত্র 12 বছর বয়সে তিনি পাড়ি দেন স্বপ্নের শহর মুম্বাই।
যেখানে তার বাবার এক ক্যাটারিং এর বিজনেস ছিল। তার বাবার ক্যাটারিং থেকে খাওয়া যেত বিভিন্ন নামি দামি প্রোডাকশন হাউসে, এবং আজও বোম্বেতে গুরুদাস অধিকারীকে বড় বড় সুপারস্টাররা এক নামে চেনেন। ছোটবেলা থেকেই লাইটস, ক্যামেরা, অ্যাকশন এই সব শব্দ থেকে অবগত ছিলেন তিনি, এবং তাই ছোটবেলা থেকে সিনেমার প্রতি একটা ভালোবাসা জন্মায় তার। অনেকেই হয়তো জানেন না, তবে দেবের সিনেমা ইন্ডাস্ট্রিতে পদার্পণ ঘটে 2004 সালে মুক্তিপ্রাপ্ত টারজান দ্য ওয়ান্ডার কার মুভির থ্রুতে। সেখানে তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, কিন্তু মাটির টান তাকে আবার টেনে নিয়ে আসে এই বাংলায়, এবং 2005 সালে প্রবীর নন্দী পরিচালিত রচনা ব্যানার্জির বিপরীতে অগ্নিশপথ চলচ্চিত্রের মাধ্যমে দেব তার অভিনয় আত্মপ্রকাশ করেন। And no, it was not a dream taken. মাত্র 2 দিন পরে সিনেমা হল থেকে এই সিনেমাটাকে নামিয়ে দেওয়া হয়, এবং এই সিনেমাটা বক্স অফিসে ডিজাস্টার ফলাফল আনে। দেব এক সাক্ষাৎকারে বলেন, সেই সময়টা যথেষ্ট কঠিন ছিল। তিনি কনফিউজড ছিলেন যে তিনি কি আবার চেষ্টা করবেন না বোম্বেতে ফিরে যাবেন। কিন্তু ওই যে বলে ডেস্টিনি, রবি কিনাগির চোখে পড়ে যান দেব, এবং বাকিটা ইতিহাস। এবং 2007 সালে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রযোজিত এবং রবি কিনাগি পরিচালিত আই লাভ ইউ সিনেমাটা মুক্তি পায়, এবং বাংলা পায় নিজের সুপারস্টার দেবকে। নেভার টেক ইউর সাকসেস ফর গ্রান্টেড, and if you are doing well then try to be better, এটাই বুঝিয়ে দিয়েছিলেন দেব। কারণ আই লাভ ইউর পর 14 মাস তিনি আর কোনো কাজ করেননি। তিনি আবার পাড়ি দিয়েছিলেন বোম্বে, এবং সেখানে নতুন ডান্সিং স্টাইল এবং ফাইটিং স্টাইল শিখে বাংলায় ফিরে আসেন। এবং 2009 সালে শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে রাজ চক্রবর্তীর পরিচালিত অ্যাকশন রোম্যান্স চ্যালেঞ্জ দিয়ে অভিনয়ের প্রত্যাবর্তন ঘটে দেবের। এই সিনেমাটি ব্যাপকভাবে ব্যবসা সাফল্য হয় এবং দেবকে এনে দেয় তার সুপারস্টার ট্যাগ। সেই সময় প্রত্যেকটা বাচ্চার মুখে দেবের নাম ছিল, এবং আজও কলেজে সেই দেবের এন্ট্রিটা সবার মনে আছে। এবং তারপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। পরপর পাগলু, বড় না তুমি আমার, সেদিন দেখা হয়েছিল, আরো অনেক হিট সিনেমা দিয়ে নিজের জায়গা স্থাপিত করেছিল এই সুপারস্টার। দেব কখনো নিজেকে বাংলা সিনেমার থেকে বড় বোঝেননি, এবং সেটা বুঝিয়ে দিয়েছিল দুই পৃথিবী। সেই সময় এক বড় সুপারস্টার হওয়া সত্ত্বেও তিনি রাজি হয়ে যান সেকেন্ড লিড রোলে অ্যাক্টিং করার জন্য। 2010-এর পর সবার মুখে একটাই নাম ছিল, দেব, এবং তখন অনেক ট্যাগলাইন ফেমাস হয়েছিল। তখন এফবি সেইভাবে আসেনি, তাই হ্যাশট্যাগ বলা যেতে পারে না, তবে অনেক ট্যাগলাইন ফেমাস হয়েছিল, যার মধ্যে একটা ছিল শিরায় শিরায় রক্ত, আমরা দেবদার চরম ভক্ত। গ্রামে, পাড়াতে, আড্ডাতে সব জায়গায় তখন দেবের সিনেমার গান চলতো। কিন্তু তখনও সোকল্ড অনেক ইন্টেলেকচুয়াল এবং বুদ্ধিজীবী মানুষ এটা বলতেন যে দেব অভিনয় পারেন না। দেব তখনও কোনো উত্তর দেননি, শুধু হেসেছিলেন, এবং তাদের মুখে সপাটে একটা থাপ্পড় মেরেছিলেন তার পরবর্তী দুটি কাজ চাঁদের পাহাড় এবং বুনো হাসতে। এই দুটো সিনেমা আমাদেরকে পরিচয় করায় এক অন্য দেবের সাথে। চাঁদের পাহাড় এখনো অব্দি বাংলা সিনেমার সেকেন্ড হাইয়েস্ট ক্রসার, কিন্তু বুনো হাস সিনেমাটা ফ্লপ হলেও মানুষ বুঝতে পারে যে দেব কি মাত্রার অভিনেতা। যখন যখন বাংলা সিনেমায় নিরাশার মেঘ অন্ধকার করেছে, আলো হয়ে এসেছেন দীপক অধিকারী। 2017 সালে নিজের পছন্দের গল্প এবং মানুষের পছন্দের গল্প নিয়ে কাজ করার জন্য তিনি নিজের প্রোডাকশন হাউস দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স খোলেন, এবং ওই একই বছর তার প্রোডাকশন হাউস দ্বারা নির্মিত চলচ্চিত্র চ্যাম্প দিয়ে সবাইকে অবাক করে দেন। এরপর পাসওয়ার্ড, ককপিট, কবিরের মতো ভিন্ন ধারার ছবি উপহার দেন দেব, যেটা হয়তো আগে কোনোদিনও বাঙালি জনগণ দেখেনি। তবে তিনি এখানেই থেমে যাননি। মানুষকে মনোরঞ্জন করার পাশাপাশি মানুষ হয়ে সাধারণ মানুষের পাশে থাকার জন্য ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে 2014 সালে লোকসভা নির্বাচন জিতেছিলেন, এবং 2020 সালে যখন সবাই গৃহবন্দী, তখন এই মানুষটা সবার পাশে দাঁড়িয়ে সবাইকে সাহায্য করেছিলেন, এবং যেই মানুষেরা নিজের বাড়ি ছেড়ে দূরে দূরে আটকে পড়েছিলেন তাদেরকে নিজেদের বাড়ি পৌঁছেছিলেন দেব। দেব নিজেকে বড় প্রমাণ করার জন্য কাউকে কখনো ছোট করেনি। তিনি শুধু নিজের কর্ম দিয়ে সবাইকে জবাব দিয়ে গেছেন। তিনি আজ অব্দি নিজের রাজনৈতিক প্রচারে কোনো পলিটিক্যাল পার্টিকে কটু মন্তব্য করেননি, এবং নিজের পলিটিক্যাল পার্টির অনেক নেতার বিপক্ষে গিয়ে তিনি কাজ করেছেন তার বিপরীত পার্টির, এবং সিনেমাকে তিনি এতটাই ভালোবাসেন যে তার নিজের পার্টির অনেক কর্মকর্তার বিরুদ্ধে গিয়ে তিনি কাজ করেছেন তার বিপরীত পার্টির ক্যান্ডিডেট মিঠুন চক্রবর্তীর সঙ্গে
এবং আমাদেরকে উপহার দিয়েছেন প্রজাপতির মতো একটা কালজয়ী সিনেমা, যেটা আজও মানুষের মনে আছে এবং বিগত কয়েক বছর ধরে সেটা হাইয়েস্ট ব্লকবাস্টার অফ বেঙ্গল সিনেমা হয়ে আছে। একটা সিনেমা নিয়ে কথা না বললে হয়তো দেবের ব্যাপারে সম্পূর্ণ বলা হবে না। 2016 সালের দুর্গাপূজায় মুক্তি পায় মাল্টি স্টারার জুলফিকার, যাতে অভিনয় করে বহু তাবড় তাবড় অভিনেতা, যেরকম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, কৌশিক সেন ইত্যাদি। কিন্তু এত বড় স্টার কাস্ট থাকা সত্ত্বেও সবার নজর কেড়েছিলেন সেই মানুষটা, যাকে একসময় বলা হতো তিনি নাকি অভিনয় করতে পারেন না এবং এই সিনেমাতে তার কোনো ডায়লগ ছিল না। প্রসিদ্ধ বলিউড চলচ্চিত্র পরিচালক মহেশ ভট্ট একবার সৃজিত মুখার্জিকে বলেছিলেন যে এই মানুষটা চোখ দিয়ে যা অভিনয় করে দিয়ে গেছে তা হয়তো কেউ কখনো করতে পারবে না। তবে হ্যাঁ, এই মানুষটা ছিল দেব এবং তিনি আবার নিজের কাজ দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন। দেব আমাদেরকে শিখিয়েছে, if someone throws a rock at you, then build a castle from it. দেব আমাদেরকে শিখিয়েছে কখনো মুখে নয়, নিজের কর্ম দিয়ে সবাইকে জবাব দিয়ে যাও। দেব আমাদেরকে শিখিয়েছে সবসময় নিচু হয়ে থাকতে হয়। আমরা হয়তো অনেকে অনেক রকম কাজ করি, সবাই হয়তো আমরা অ্যাক্টিং করি না, কেউ আমরা আইটি ফার্মে আছি, কেউ আমরা ব্যবসা করি, কিন্তু আমার এটা মনে হয় সবার দেবের অ্যাটিটিউডটা রাখা উচিত। তাহলেই জীবনে আমরা সবাই সাকসেসফুল হব। শুধু সাকসেসফুল নয়, আমরা একটা শান্তির জীবন পালন করতে পারব। তুমি বোধহয় ইডেন গার্ডেন্সে ঢুকছিলে, আর সেই ইডেন গার্ডেন্সে শাহরুখ খানও ছিল। সবাই দেব দেব এমন একটা ওয়েভ উঠলো, শাহরুখও সিট ছেড়ে উঠে দেখলেন যে কে। बस रब के आगे झुकता मेरा सर, झुकते मेरे सामने तक तो ताज, अंदाज मेरा सबसे जुदा, मैं बादशाह का बादशाह, सपने सजाना हंसना हंसाना बस यही मेरा कसूर, वादों से अपने मुकरता नहीं, मरने से मैं कभी डरता नहीं। আচ্ছা আমি জানি আমার চেয়ে ভালো কেউ তোমার জন্য ওয়েট করে আছে, যে তোমাকে আমার চেয়ে অনেক বেশি ভালো লাগবে, আমার চেয়ে অনেক বেশি খুশি রাখবে। মিলে নিও আমার কথাটা। নদীর তল পাবে না বেহায়া পোড়া তো কোথাও গিয়ে আমাদের গল্পগুলো। জীবন তো একটা জার্নি, কখনো আপ হবে কখনো ডাউন হবে, কখনো মনে হবে না আজকে মরে যাই, আজকে আমার সব শেষ, হঠাৎ করে কালকে সকালে একটা আলো ঢুকবে তোমার জীবনে, তুমি বুঝতেও পারলে না এটা তোমার জীবনে হতো, কিন্তু আবার মনে হবে একটা একটা ধাক্কা, না এটা সব শেষ। মানুষ নয় তো আবার ফিরে উঠে লড়াই, জীবনে কোনোদিন শেষ হয় না, কোথা থেকে কোথাও শুরু হয়েই যায়। এখন একটা কথা মনে আছে, দেব এই যে বাংলাদেশে আসছিল, সময়টা ছিল 2020, তো আমি গেছিলাম, ছবিটা ছিল পাসওয়ার্ড, তো দুই বাংলা একসাথে ছবি আছে, সাকিব খানের পাসওয়ার্ড, দেবের পাসওয়ার্ড।
তো দেব এটার জন্য বাংলা আসছিল, রুক্মিণীর সাথে ছিল। তো ওই দিন আমার এক্সাম ছিল, তো আমি এক্সামটা মিস করে যাই এবং মানে দেবের দেখা করি, কিন্তু মানে ভগবানের সামনে যেতে পারিনি, খুব আফসোস লাগছিল। একদিন যাব, এটা এখনো আশা রাখি একদিন দেবের সাথে দেখা হবে। তো সবচেয়ে বড় কথা হলো ওয়ান এগেন্স হ্যাপি বার্থডে বস। আর গাইস ব্লগটা এখানে শেষ করছি, জানি না কতটা ফুটাই তুলতে পারছি, আসলে মানে অনেক কম ভিডিও করতে পারছি আর কি, ভিডিওটা করতে পারিনি।